ইরি ধানের জমির ওই আইলের সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কাঁকড়া গর্ত করেছে, আবার নতুন পানি আসলে তো কাঁকড়ারও আনাগোনা বেড়ে যায়। কিভাবে একটু পানি বের করে খেতে হবে, এখান থেকে প্রায় 5 কিলোমিটার গেলে আমি একটা বাড়ি পাবো। এতখানি এই ধানের জমি পার হয়ে যাওয়া অনেক কষ্টকর। দেখা যায় যে ওই খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনার হচ্ছে ওই পায়ে ফোসা উঠি, চামড়া উঠে গেছে, শামুকে কখনো কাইটি ফাঁক হয়ে গেছে, ওখানে তেনারি বাঁধে রাখছি, কখনো রক্ত ঝরতেছে। এই অবস্থা নিয়ে তো ওই 5 কিলো যাওয়া সম্ভব না। তখন ওই বসে থেকে 3-4 জন বুদ্ধি করতাম কিভাবে খাওয়া যায় পানি। তখন কই যে কাঁকড়ার গাড়ি খোঁজ, কোনটা নতুন করছে, নতুন করলে তো মাটি নতুন তুলা দেখা যাবে, সেটাতে মাটিগুলা সম্পূর্ণ হেঁটাই দিয়ে এই যে বাকেটের মতন একটা সিস্টেম করতাম। তখন ওই কাঁকড়ার গাড়ি থেকে পানি উঠে আসতো। আবার দেখতাম যে কাঁকড়ার গাড়ির পানি কাছে আছে কিন্তু পরিষ্কার আছে। তখন করতাম কি ওই শুলার মাথাতে আবার গামছা, মানে এটা সেক না, ফিল্টার বানায় চুষক দিয়ে, এখন মানে যতখানি তৃষ্ণা আছে সেই তৃষ্ণা অনুযায়ী আর কি খাইতাম। এবার বুঝতে পারছেন যে ওর জন্য গামছাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভাই আপনার বাবা মা কোথায় এই বয়স পর্যন্ত? আচ্ছা, এটা বলতেছি আর একটু ওই লাইনটা। আমাকে পেন দিত, 2টা হাফ পেন। আমার আবার ছোটবেলা খুব শখের ওই যে পকেটের নিচ দিয়া যে 2-3টা ঝুলপি থাকে, এই ঝুলপিওয়ালা পেনের আমার খুব শখ ছিল। তো এই ঝুলপিওয়ালা পেন আমাকে দিত। বর্ষা মৌসুমে কিন্তু এই আপনার মাঠ পর্যায়ে জমি, ফসলি জমিতে ওই আপনার যদি এক জায়গায় ছোট করে পা দেন, পাটা অটোমেটিক এই পানির কারণে আর পিছিলির কারণে একটু পাটা বড় হয়ে যাবে। আর বড় যখন হয়ে যায় তখন আমার এই যে নিচের প্যান্টটা মানে ছিঁড়ে যায়। তখন আমি বাড়িতে যাই, বলি যে প্যান্ট আমার ছিঁড়ে গেছে। তোর দৈনিক প্যান্ট ছিঁড়ে তাহলে না তোকে এখানে মানে প্যান্টের শাড়ি কাপড়ে এখানে দোকান দিয়ে দিতে হইতো। তোর সব সময় প্যান্ট ছিঁড়ে। আমি ওদের বোঝাতে পারতাম না। আর প্যান্টটা যত সম্ভব আমাকে আরো কয়েকজন বলতো যে তোকে এই প্যান্ট কিনে দেয় মনে হয় এই গায়ের পোশাক কিছু কাপড় বলে যে নরম কাপড়, ওই কাপড়ের প্যান্ট তো টিকবে না। 1 সপ্তাহ যায় না আমার প্যান্ট 2টা ছিঁড়ে যায়। অনেকে আবার যারা একটু বড় লোক, প্রভাবশালী, যারা ওই কাজের লোক পায় না, নিজেরা গরু নিয়ে যায় মাঠে। গরু তো অবলা জাত, খাওয়াতেই হবে। তাহলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার সাওয়ালের 2টি প্যান্ট আছে, তোকে আমি দিব না। আমার লাইফের অর্ধেক জীবনে আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি, ওখানে তো আমাকে ওই মানে যতদিন রাখবে তাও ওই পেট ভাতাই থাকবে, মানে 1 টাকাও দিবে না। পরবর্তীতে নানি রাগি গেল যে এত কয় বছর হলে আপনার বাড়ি থাকে, খালি পেটে আর ভাতরে কাপড়টাও ওইভাবে দেন না, তাহলে আমার নাতিটাকে ওইভাবে রাখ বলে আপনার কাছে। সম্পর্কে একটা ভাবি, মানে ওই ভাই হচ্ছে সরকারি চাকরি করে। ওই ভাই বলল যে 1000 টাকা মাসে দিবনি, বছরে 1000 টাকা দিবনি। তে বললো বছরে 1 বছর পরে 1000 টাকা, তাই কি হয়? ওই ছেলেটার কি ভবিষ্যৎ নাই? ওই ছেলেটা কি করে খাবে ভবিষ্যতে? 1000 টাকা বছরে, এই 5-7 বছর তো আপনি এমনি রাখলেন, তাহলে আপনার কি কোনো লাভ হয় না এখানে? তখন কোসে এরই উপরে আমি পারবো না নি। ঠিক আছে, 1500 টাকা আর কি কমপ্লিট করা হলি বছরে 1500 টাকা। 1500 টাকা করে মনে হয় 2 বছর থাকা হয় আবার পৃষ্টি। তারপরে আর বেতন বাড়াইবে না। আমাকে নানি সময় যখন ভালো লাগতো না তখন নানির কাছে আমি যাইতাম। পাশাপাশি তো 1 মিনিট লাগে নানির বাড়ি যেতে। নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কো। ওই তার ছোটবেলাও আমাকে যেভাবে বলেছে, এই রানিং অবস্থায় মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি আর কি চাকরি করত, আব্বা কৃষিকাজ করত। এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা ছেঁড়াছেড়ি হয়ে যাওয়ার পরে এখন চট্টগ্রাম বাদুরতলা না কি একটা জায়গা ছিল বলে নাকি, বলতে পারবো না, সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায়। তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না। তো সবাই আর কি আমার নানিরা, পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে, সবাই জানতো, আমিও জানতাম। আমিও ওই যে বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি, আমি বলতাম যে মারা গেছে। আমি যা শুনেছি তাই বলেছি। বেলকুচি একটা খালার বাড়ি, আসা যাওয়া করতাম, করতে ওই বাড়িতে আমি যে গৃহস্থ বাড়িতে থাকতাম, থাকা অবস্থায় নানিটা মারা যায়।
নানিটা আমার কুল করে দিয়ে যেতে পারে নাই।